বইমেলার যে সময়টি আমরা দেখছি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষে, কারণ আজকে শনিবার একটি সরকারি ছুটির দিন আর শুক্রবার ছিল। সব মিলিয়ে মানুষের পরপর 2 দিনের যে বইমেলা ঘোরার যে সময়টি, সেই সময়টির মধ্যে থেকে একটু সময় বের করে সবাই কিন্তু চলে আসছেন বইমেলায়। পরিবার পরিজন সবাই এসেছেন, সাথে করে আমরা দেখেছি অভিভাবকরা নিয়ে এসেছেন তাদের শিশুদের, কিশোরদের, কারণ এই সময় তো বইয়ের সাথে পরিচয় করে দেওয়ার সবচেয়ে সুন্দর সময়, বাংলা ভাষার সাথে পরিচয় করে দেওয়ার সবচেয়ে সুন্দর সময়। আমাদের যে বাংলাদেশের ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, যে সাহিত্য রয়েছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সবচেয়ে সুন্দর সময়। আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি যা হচ্ছে লিটল ম্যাগাজিন। বাংলাদেশে এই লিটল ম্যাগাজিনের ইতিহাস কিন্তু অনেক বড়। আমরা যদি বিশ্বর দিকে তাকিয়ে দেখি তাহলে এই ধারাটি শুরু হয়েছিল 1900 শতকে, অর্থাৎ যখন প্রকাশনার শিল্প আস্তে আস্তে শিখরের দিকে উঠতে শুরু করেছে, সেই সময়টি লিটল ম্যাগাজিন কিন্তু একটি জায়গা করে নিচ্ছিল। কেন? কারণ হচ্ছে বিকল্প ধারা হিসেবে। মূল যে সাহিত্য ধারা, সেই সাহিত্য ধারায় অনেক ব্যতিক্রমী যারা অন্য রকম কিছু লিখতে চান, সেই সব কবি সাহিত্যিকরা হয়তো তাদের স্থান পাচ্ছিলেন না বলেই ছোট আকারে, ছোট পরিসরে, ছোট খরচে তারা কিন্তু আমরা আমাদের এই যে লিটল ম্যাগাজিনের যে প্রকাশনা, সেটা বিশ্বব্যাপী একটি বড় জায়গা তৈরি করে ফেলে। ধীরে ধীরে এই প্রকাশনা এমন জায়গা তৈরি করেছে যে আমরা বিশ্ববিখ্যাত সব কবি সাহিত্যিক লেখকদের পেয়েছি এই লিটল ম্যাগাজিনে লিখতে। কারণ বিকল্প ধারার যে লেখা, অন্যরকম যে চিন্তা, সেই চিন্তা কিন্তু মূল ধারায় প্রথমেই চলে আসে না। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই যে বিভিন্ন ধরনের যে বিশ্বে যে লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, তার ধারাবাহিকতার ভারতীয় উপমহাদেশেও কিন্তু লিটল ম্যাগাজিন একটি বড় জায়গা করে নিয়েছে। লিটল ম্যাগাজিন কিন্তু শুধুমাত্র সাহিত্য বা লেখনির জায়গা নয়, লিটল ম্যাগাজিন কিন্তু সমাজতত্ত্ব, সামাজিক যে পরিবর্তন, এছাড়া যে অর্থনৈতিক যে সংগ্রাম, সেই সংগ্রামকেও তুলে নিয়ে এসেছে। আমরা ভারতে দেখেছি লিটল ম্যাগাজিনকে একটি অনুপ্রেরণা, সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে। বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশে মূলত 60-এর দশকে, বিংশ শতাব্দীর 60-এর দশকে এসেছে এই লিটল ম্যাগাজিন। এবং যখন 60-এর দশকে এসেছে, সেই 60-এর দশকের পর থেকে আমরা বলতে পারি যে কাদের নাম শুনতে চান, কারা লিটল ম্যাগাজিনে লিখেছেন। দর্শক, আপনারা অবাক হবেন যে এখন বাংলা সাহিত্যের যারা জলজলে নক্ষত্র, তারা সবাই এসেছেন লিটল ম্যাগাজিনের জায়গা থেকে, কারণ তারা যে অন্যরকম চিন্তা করতেন। আমরা শামসুর রহমানের কথা জানি, আমরা নাটকের ক্ষেত্রে যাকে আমরা সবচেয়ে গুরুজন হিসেবে মানি, সেই সেলিম আল দীনের কথা জানি। আমরা জানি যে নির্মলেন্দু গুণও কিন্তু লিটল ম্যাগাজিনের এই যে আন্দোলন, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা এছাড়া আরও বলতে হাসান আজিজুল হকের কথা বলতে পারি। এছাড়া গল্প, কবিতা, সাহিত্য সব জায়গায় লিটল ম্যাগাজিন বড় জায়গা করে নিয়েছে বাংলাদেশে। আমরা যদি বলি যে লিটল ম্যাগাজিন কী ভূমিকা রেখেছে, লিটল ম্যাগাজিন একটা আন্দোলন। এটি শুধুমাত্র একটি প্রকাশনা না, এটি বলার কথা, মুক্ত চিন্তার কথা, মুক্তভাবে কোনো কিছু বলার জন্য, মুক্ত চিন্তার জন্য, যেগুলোই হচ্ছে আবেগীয় মানুষের অনুভব ধরতে চেয়েছে, মানুষের সংগ্রামের অনুভূতি ধরতে চেয়েছে, বিকল্প ধারার কিছু ধরতে চেয়েছে, সেটা লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লিটল ম্যাগাজিন আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদেরকে একটি সাহিত্য ঘরানা দিয়েছে, যে সাহিত্য ঘরানা স্বাধীনভাবে মুক্ত মত প্রকাশ করতে পারে। আমরা খুবই এই যে লিটল ম্যাগাজিনের যে আজকের এই বইমেলাতেও কিন্তু একটি চত্বর রয়েছে, বরাবরই লিটল ম্যাগ একটি চত্বর থাকে। সেই চত্বরের যারা পাঠক, তারা একটু অন্যরকম, মূলধারার লেখার সাথেও যারা একটু অন্যরকম কিছু পড়তে চান, তারাই কিন্তু লিটল ম্যাগাজিনের ওই চত্বরটিকে তাদের দেখা পাবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন লেখক, নতুন কবি, নতুন যারা আসছেন, তারাও কিন্তু এই লিটল ম্যাগাজিন চত্বরে তাদেরকে পাওয়া যাবে। এটি একটি দীর্ঘদিনের ধারা। নতুন যারা আসছেন তাদেরকে নিয়ে কথা বলা, তাদের কাজ তুলে ধরা, এবং সবচেয়ে বড় কথা, এই লিটল ম্যাগাজিনের যে প্রকাশনা, সেই প্রকাশনা হচ্ছে খুবই কম খরচে করা হয়। এই যে কম খরচে করার যে বিষয়, এই যে নিজের মতো করে বলার যে বিষয়, সেই জায়গায় একটু ঘাটতি আছে। ঘাটতিটা হচ্ছে সবসময় বাজেটটি পাওয়া যায় না, অথবা কোনো ম্যাগাজিন চলতে চলতে খুব ভালো চলতে বন্ধ হয়ে গেছে, কিন্তু কালের পরিক্রমায় কিছু কিছু নাম আমাদের মনে এখনও জলে হয়ে আছে। আমরা কালি কলমের কথা জানি, আমরা প্রতিচির কথা জানি, আমরা এখনকার সময় কালের কণ্ঠের কথা জানি, এখনকার সময় প্রতিধ্বনির কথা জানি। আমরা এমন অনেক লিটল ম্যাগাজিন দেখেছি যেটি এখন শুধুমাত্র কাগজেই বেরোচ্ছে না, লিটল ম্যাগাজিন কিন্তু আমরা অনলাইনেও প্রকাশিত হতে দেখছি।
আমাদের কাছে খুব তরুণ প্রাণ একজন অতিথি আছেন। তিনি এই লিটল ম্যাগাজিনে কাজ করা শুরু করেছেন একদম শিক্ষার্থী অবস্থায়, তিনি এখনও শিক্ষার্থী। এই যে নতুন প্রজন্ম কিভাবে লিটল ম্যাগাজিনকে দেখছে, ভাবছে, ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছে, বাংলা সাহিত্যে অবদান রাখার চিন্তা করছে, সেই জায়গা থেকে আজকে আমন্ত্রণ জানাবো আমাদের অতিথিকে। কেমন আছেন আপনি? আচ্ছা, আপনি যদি আপনার পরিচয়টা একটু সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরেন, আর সবচেয়ে বড় কথা, লিটল ম্যাগাজিনে কাজ করতে কেমন লাগে আপনার? আমার নাম হচ্ছে আসিফ মাহমুদ, পড়াশোনা করছি ইউ ল্যাবে। আমি হচ্ছে কবি ও গবেষক ইমরান মাহফুজের ব্যক্তিগত সহকারী এবং উনি হচ্ছেন কালের ধ্বনির সম্পাদক। লিটল ম্যাগাজিনে কাজ করতে খুবই চমৎকার লাগতেছে, কারণ এখানে হচ্ছে আসলে মৌলিক পাঠক এবং যারা হচ্ছেন মৌলিক লেখক তাদের একটা আড্ডা হয়। আর এখান থেকে আমি মনে করি যে আসলে বাংলা সাহিত্যে মৌলিক লেখক এবং পাঠকরা উঠে আসেন এবং এরাই হচ্ছে বাংলা সাহিত্যের আসলে হালটা ধরেন বলে আমার মনে হয়। আমি যদি সংক্ষেপে আমার স্টলের কথা বলি বা আমার পত্রিকার কথা তো কালের ধ্বনির এই কাজ করছেন, কালের ধ্বনিতে এখানে অনেকগুলো লিটল ম্যাগের আমরা স্টল দেখেছি। তো কালের ধ্বনি বিশেষ করে কি দিচ্ছে, একটু ছোট কথায় যদি বলেন। জি জি, কালের ধ্বনি হচ্ছে আসলেই আমাদের যে ইয়েগুলো পত্রিকাগুলো, এগুলো স্নাতকোত্তরের পাঠ্য এবং আমরা হচ্ছে সময়ের কাজটা করি। যেমন আমাদের গণ অভ্যুত্থানের প্রথম পত্রিকা, মানে গণ অভ্যুত্থানের প্রথম ম্যাগাজিন বের করছে হচ্ছে কালের ধ্বনি। এটা হচ্ছে গণ অভ্যুত্থানে আহত কবি ও লেখক। তো এই যে সময়ের আসলে যে ধ্বনিটা, সময়ের যে আলাপটা, এটা আসলে কালের ধ্বনি দিয়ে আসতেছে। তবে এটা কোনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ মাসের না, এটা হচ্ছে আমরা যখন মনে করি বাংলা সাহিত্যে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের কাজ আছে দুর্লভ কথক আবুল মনসুর আহমেদ, বড় চেনা কম মানুষ আব্দুল কাদের, আমাদের কাজ আছে জোশের মধ্যে নিয়ে কাজ আছে, আমাদের কবিতার 50 বছর নিয়ে কাজ আছে, আপনার 1921 থেকে 2022 পর্যন্ত। আমরা খুব প্রোডাক্টিভ আসলে কাজবাজ করছি এবং মানে আপনার লিটল ম্যাগের মধ্যে আমাদের পত্রিকাটা আমার কাছে খুবই বেশি মৌলিক মনে হয়, যা আসলে বাংলা সাহিত্যে খুব ভালো অবদান রাখবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা কালি ও কলমের কথা জানি, এমনকি আমরা যদি একটু পাশের প্রতিবেশী দেশের দিকে তাকাই, তাহলে ওইখানকার যে ম্যাগাজিনগুলো, লিটল ম্যাগগুলো কাজ করেছে ওই সময়। আমরা দেশ একসময় লিটল ম্যাগ ছিল, সেটা এখন বড় পত্রিকায় রূপান্তরিত হয়েছে, অনেক জনপ্রিয়। আমরা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা ওই সময় যারা প্রথিতযশা লেখক, এবং আমরা কল্লোলের কথা শুনছি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত, আমরা নজরুল ইসলাম সেখানে লিখেছেন। তো সব কিছু মিলে এই যে বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিকদের সম্পাদনায় আসা লিটল ম্যাগ তৈরি করা, ভবিষ্যৎ প্রজন্ম এই ধারাটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে আপনার কি মনে হয়? হ্যাঁ, আসলে আমাদের এখন বইমেলা কেন্দ্রিক যদি আমি তাকাই, হুট করে কে একজন কাব্যগ্রন্থ বের করে ফেলতেছে, কে একজন উপন্যাস বের করে ফেলতেছে। তো এই ধারাটা হচ্ছে একটু একটু এখন চেঞ্জ হচ্ছে। এখন অনেকেই হচ্ছে তার কবিতাটা কোনো একটা পত্রিকা দেখতে চায়, তার কোনো একটা আর্টিকেল বা অনুচ্ছেদ তার কোনো একটা ম্যাগে, লিটল ম্যাগে আসুক, সেটা দেখতে চায়। তো এইটা হচ্ছে এখন মোটামুটি যারা হচ্ছে সাহিত্যের হালটা ধরবে, তারা হচ্ছে যে এখন এইভাবে লেখালেখি করতেছে। তো সেক্ষেত্রে লিটল ম্যাগ, আমি যদি এইবারে লিটল ম্যাগের দিকে তাকাই, আমি অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে যারা হচ্ছে লিটল ম্যাগের নতুন পাঠক এবং আবার অনেকে হচ্ছে লিটল ম্যাগের নতুন লেখক। তো সব মিলে আমি লিটল ম্যাগ নিয়ে খুব ভালো স্বপ্ন দেখতেছি, যা হচ্ছে মানে আপনি যে কালীয় কলম বা অন্যান্য কথাগুলো বললেন, উদীয়মান বা হচ্ছে যে আমি যদি 2000 সাল থেকেও ধরি, আমাদের অনেক আসলে ভালো ভালো আপনার প্রকাশনী বা লিটল ম্যাগ উঠে আসছে, যেটা হচ্ছে যার ধারায় যদি আমি বলি যে এখানে শামসুর রহমান, তারপরে কবি আল মাহমুদ বা অন্যান্য প্রথিতযশা যে সকল কবিরা ছিলেন, ওদের স্পর্শ আছে আসলে এই ইয়েগুলোতে, লিটল ম্যাগে। আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অতিথি হিসেবে পেয়েছি এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো করে এই জায়গায় আসুক। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন এই প্রজন্মেরই একজন তরুণ যে কাজ করছেন লিটল ম্যাগে, এবং তিনি বলছেন ভবিষ্যতে এই লিটল ম্যাগের মাধ্যমেই আসবে আসলে সাহিত্যের যে ধারা, অনুশীলনের যে ধারা, পরবর্তীতে পরিপূর্ণ লেখক হয়ে ওঠা, বিখ্যাত লেখক হয়ে ওঠার যে ধারা, সেই জায়গাটা লিটল ম্যাগ থেকে আসবে বলে তারা আশা রাখছেন।
আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি লিটল ম্যাগ কত দূর এগিয়ে যাবে, অর্থাৎ এই লিটল ম্যাগাজিন যেগুলো তৈরি হয় বাংলাদেশে সেই ম্যাগাজিনের ভবিষ্যৎটা কী। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে লিটল ম্যাগাজিনের একটি দারুণ ইতিহাস রয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু করে লিটল ম্যাগের যে কালচার শুরু হয়েছে বাংলাদেশে, যে সংস্কৃতি, যে আন্দোলনের ধারাটি প্রবাহমান থেকেছে, সেখানে আমরা সংযুক্ত হতে দেখেছি কবি, সাহিত্যিক, শিল্পী এবং নাটকের সঙ্গে যারা জড়িত ছিলেন, যারা চিত্রশিল্পের সঙ্গে জড়িত ছিলেন, যারা মূলত শিল্পী, যে কোনো কাজ, যে কোনো ধরনের শিল্পকর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হতে দেখেছি। কেন এটি বিকল্পধারা, সেই জায়গায় যদি একটু যাই তাহলে বিকল্পধারা এটি এই কারণেই, মূল যে ধারা রয়েছে প্রকাশনা শিল্পের, সেই প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হতে কবি, সাহিত্যিকদের বা তরুণদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু মানুষের বলার যে চিরন্তন ধারা, মানুষের স্বাধীনভাবে কথা বলার যে চেতনা, সেই চেতনা কিন্তু অতদিন পর্যন্ত অপেক্ষা করে না। বা এভাবেও বলা যায় যে এই যে লিটল ম্যাগে লেখার মাধ্যমে যে হাতে খড়িটি হয়, আস্তে আস্তে যে সম্পাদকরা লিটল ম্যাগের থাকেন তারা যখন লেখাটি সুন্দর করে পরিচ্ছন্ন পরিপাটি করে তুলে দেন, তখন এই লেখক, কবি বা সাহিত্যিকরা আস্তে 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 তাদের লেখনীর যে মুনশিয়ানা সেটি কিন্তু বাড়তে থাকে। এরপরে তারা মূল যে প্রকাশনীগুলি আছে সেই প্রকাশনীগুলির সাথে সংশ্লিষ্ট হতে পারে। কিংবা এমন করেও ভাবা যায়, আমরা দেখেছি শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বেও আমরা যুক্তরাজ্য, ফ্রান্স, আমেরিকায় যে আন্দোলনটি গড়ে উঠতে দেখেছি লিটল ম্যাগাজিনের, সেই ম্যাগাজিনে কিন্তু আমরা দেখেছি বিকল্প ধারাটিতে লিখেছেন সেই সব কবি, সাহিত্যিক, লেখক বা চিত্রশিল্পীরা কাজ করেছেন, যারা মূল ধারার বাইরে গিয়ে অন্য রকম কিছু চিন্তা করতে পারেন। সেই চিন্তাই কি জগৎকে এগিয়ে নিয়ে গেছে, সেই চিন্তা কিন্তু বিপ্লবের লেখনীয় হয়ে উঠেছে। শুধুমাত্র সাহিত্য মানুষকে ধরাবাঁধা নিয়মের মধ্যে যেমন রাখে না, তেমন সাহিত্য কিন্তু মানুষকে, মানুষের যে চেতনা, মানুষের যে কাব্যিক মনন, তার সঙ্গে সঙ্গে সংগ্রামের চেতনাগুলোকেও কিন্তু জাগ্রত করে। সেই জায়গায় কিন্তু আন্দোলনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও কিন্তু সেই আন্দোলনে এগিয়ে গেছে। লিটল ম্যাগাজিন একটি আন্দোলন, সেই আন্দোলনে যারা শরিক হয়েছেন, যারা এখানে কাজ করেছেন, তারা ধীরে 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 যে পারদর্শী যে লেখক, পারদর্শী যে সাহিত্যিক, যাদেরকে এখন আমরা এক নামে চিনি, তাদেরকে হয়ে উঠতে অনেক বড় অবদান রেখেছে। বাংলাদেশের এই পরিসরে এখন লিটল ম্যাগটা অনেকটাই ছোট হয়ে এসেছে এর পরিসর। আমরা যখন এই ডিজিটাল সময়ে হাতে একটি লিটল ম্যাগ নিয়ে পড়তে অনেকটাই কম দেখি, তো তারপরেও কিন্তু থেমে থাকেনি এই আন্দোলন। এই যে যাত্রা, এই যে যুদ্ধ, সেই যুদ্ধ চলছে। এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু অনেকেই এই লিটল ম্যাগাজিনের যে আন্দোলনটা সেটি চালিয়ে যেতে চাচ্ছেন, অর্থাৎ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে, একটু যদি ভিন্ন করে বলা যায় তাহলে, আগে যে ছোট্ট একটি লিটল ম্যাগ হাতে নিয়ে পড়ার বিষয়টি ছিল, সেটি কিন্তু এখন বিস্তৃত ব্যাপারে এসেছে। এখন আমরা এর মধ্যে ভিডিও কন্টেন্ট দেখছি, আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের ছবি সংশ্লিষ্ট হতে দেখছি, আমরা গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলোও কিন্তু আসতে দেখছি। অর্থাৎ পড়ার বিষয়টি শুধুমাত্র পড়ার জায়গায় না থেকে বিষয়গুলো অনেকটাই এগিয়ে গেছে অন্য রকমভাবে। এবং এই যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নতুন কবি, সাহিত্যিক বা নতুন যারা লেখক আছেন, তাদের যে যুদ্ধটা, তাদের যে আন্দোলনটা, সেটি কিন্তু চলমান আছে। লিটল ম্যাগাজিন শুধুমাত্র কবি সাহিত্য না, এটা আমাদের নাট্য জগতের যে জায়গা, সেই জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে নাটকের ক্ষেত্রে, আমরা পথনাটকের ক্ষেত্রে, আমরা নাটকের ক্ষেত্রে এই লিটল ম্যাগের যে অনন্য ভূমিকা, সেটি আমরা দেখেছি সেলিম আলদিনকে কাজ করতে। আমরা দেখেছি এখানে কাজ করতে যারা শিল্পীরা রয়েছেন, তাদেরকেও এখানে আমরা কাজ করতে দেখেছি। এই যে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আন্দোলন, যেটা সমাজ চিন্তা করছে তার থেকে এগিয়ে থাকার যে কথা, মুক্ত বুদ্ধির যে চর্চা, সেই চর্চাটা বাংলাদেশে অনেকটাই এসেছে লিটল ম্যাগের হাত ধরে।
তো এর পরিসরটা বাড়ানো যেমন গুরুত্বপূর্ণ, তেমন পাঠকের কাছে কি জনপ্রিয় করে তোলাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু ভবিষ্যতের যারা আছেন তারা বলছেন যে এইখান থেকেই শুরু হবে আসলে নতুন নতুন যারা লেখক তাদের একটি অনুশীলন কারখানা। এখানেই তারা শিখবেন, এখানেই তারা লেখায় পারদর্শী হয়ে উঠবেন এবং এখান থেকে যদি একজন কবি সাহিত্যিক লিখতে লিখতে বড় হন তাহলেই না সাহিত্যে বাংলার যে অবদান সেই অবদানটুকু বাড়বে। এই যে পুরো মেলা জুড়ে লেখা নিয়ে, লেখার মান নিয়ে যে বারবার প্রশ্নগুলো ওঠে, সেই প্রশ্নগুলোর পিছনে কিন্তু এই জায়গাটি থেকে যায় যে চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চর্চা না হলে একটি লেখা সুন্দর করে পাঠকের কাছে পরিবেশন করা বা উপস্থাপন করা খুবই কঠিন। এই যে সাহিত্যের যে চর্চা, সংস্কৃতির যে চর্চা, সেই চর্চার জায়গায় বরাবরই ভূমিকা রেখে এসেছে লিটল ম্যাগ। সেই জায়গা থেকে বলতে গেলে বলতে হয় যে লিটল ম্যাগাজিন শুধুমাত্র কয়েকটি পৃষ্ঠা না, কয়েকটা ম্যাগাজিন না, ছোট্ট একটি পড়লাম ফেলে দিলাম চলে গেল, ব্যাপারটি এরকমও না। এটি একটি ধারা, এটি একটি আন্দোলন এবং এই আন্দোলনের সাথে তরুণরা যত বেশি সংশ্লিষ্ট হবে, তরুণরা যত বেশি সংযুক্ত হবেন, তরুণরা তাদের নিজের চিন্তা, নতুন চিন্তা যত বেশি এখানে নিয়ে আসবেন, তত ক্ষুরোধার হয়ে উঠবে লিটল ম্যাগাজিনের এই বিশ্বটা। লিটল ম্যাগাজিনের এই যে জগৎ রয়েছে বাংলাদেশের ছোট্ট পরিসরে, সেটি আরও বাড়বে। আরও বাড়লেই তরুণ প্রজন্ম কিন্তু স্বপ্ন দেখবে যে কিভাবে বাংলার সাহিত্যে আরও বড় অবদান রাখা যায়, বাংলার সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়। এবং এই লিটল ম্যাগাজিনের মধ্য থেকেই কিন্তু উঠে এসেছে সেই অনুবাদ সাহিত্যের যে কথাটি, অনুবাদ শিল্পীরা যে আমাদের লেখাগুলো বিশ্বের বিভিন্ন লেখা যে এখানে নিয়ে আসছেন এবং আমাদের লেখাগুলো নিয়ে যাচ্ছেন, সেই কাজগুলো কিন্তু এই লিটল ম্যাগও করবে। লিটল ম্যাগের একটি বড় অংশ রয়েছে। আজকে যারা কবি সাহিত্যিক, আজকে যারা প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক রয়েছেন, অনেকেই সংশ্লিষ্ট ছিল এই ধারার সাথে। ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই প্রজন্ম এই ধারার সঙ্গে সংশ্লিষ্ট হবেন, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, তৈরি করবেন সাহিত্যের নতুন নতুন ধারা, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন। সেই আশায় দর্শক, আজকের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। দেখা হবে আরেকটি কোনো পর্বে। এবং আজকের যে বইমেলার যে আয়োজন, সেই বইমেলার আয়োজন থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নাম সাতিলা শারমিন। দেখা হবে আরেকটি কোনো পর্বে এই প্রাণের বইমেলাকে সঙ্গে।